নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে পরিসংখ্যানের অর্থাৎ তথ্য উপাত্তের যে অধ্যায়টি আছে বইয়ের 17তম অধ্যায়, সেই অধ্যায়ের আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ইতিপূর্বে তোমাদের যে কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, গড়, মধ্যক এবং প্রচুরক, এই তিনটি টপিকস নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। আজ আমি গড়, মধ্যক, প্রচুরকের মধ্যে না গিয়ে শুধুমাত্র আয়তলেখ অঙ্কন কিভাবে করতে হয় এবং একই সাথে আয়তলেখ থেকে কিভাবে গণসংখ্যা রেখা অঙ্কন করা যায় বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় ইত্যাদি আমি তোমাদেরকে দেখাবো। এখন আমাদের দুইটি বিষয় দেখাবো, গণসংখ্যা রেখা হতে পারে অথবা গণসংখ্যা বহুভুজও হতে পারে। তবে তোমাদের বইতে গণসংখ্যা রেখার চেয়ে গণসংখ্যা বহুভুজটাকেই বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য আমি গণসংখ্যা রেখা না লিখে আমি গণসংখ্যা বহুভুজটাকে দেখাবো আগে, তারপর রেখাটাকেও বোঝাবো। দুইটি কিন্তু দুটি ভিন্ন জিনিস। গণসংখ্যা বহুভুজ, এখন বলবো রেখা আর বহুভুজ দুইটির মধ্যে ডিফারেন্সটা কী, সেটা জ্যামিতির বিষয়। আমি তারপর এখানে অঙ্কটা আমি যখন যে চিত্রগুলো দেখাবো তখন তোমাদেরকে এগুলি বুঝিয়ে দেবো যে গণসংখ্যা রেখা কোনটা আর গণসংখ্যা বহুভুজ কোনটি। কিন্তু তোমাদের বইতে এখানে আমি দেখছি বইয়ের এখানে যেমন আমি লিখে রাখছি 129 থেকে 32 পৃষ্ঠা, এখানে দেখা যাচ্ছে লেখা আছে গণসংখ্যা বহুভুজ সম্পর্কিত আলোচনা। এই জন্য গণসংখ্যা রেখাটাকে আমি কেটে দিলাম, তারপরে আমি রেখাটাকে বুঝাবো। তা ঠিক আছে, এখন আমরা আয়তলেখ কীভাবে অঙ্কন করা যায় সেই জিনিসটি বোঝাবো। কোনো একটি তথ্য উপাত্ত যখন আমাদের শ্রেণী বিন্যস্ত কোনো একটি উপাত্ত থাকে, সেই শ্রেণী বিন্যস্ত উপাত্তকে আমরা গণসংখ্যা বহুভুজে উপস্থাপন করতে পারি। সেটি আমি তোমাদেরকে একটি শর্টকাট ইয়ের মাধ্যমে উদাহরণের মাধ্যমে দেখাই। মনে করো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম আমাদের মনে করো শ্রেণী দেওয়া ছিল, আর এখানে গণসংখ্যা দেওয়া ছিল 2, 5, 3 এরকম দেওয়া ছিল। আমি কিন্তু কোনো কথা উপরে লিখলাম না। এখন এখান থেকে যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, দেখো এখানে মনে করো আছে 10, 20, 30, 40, তাহলে 10 এখানে আছে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে আমাদের 10 থেকে 20 পর্যন্ত কয়জন? 2 জন। এই যে 1, 2, এ 2 বরাবর, তাই না? এটা কত? 10 থেকে 20 পর্যন্ত। আর 20 থেকে 30 পর্যন্ত আছে কয়জন? 5 জন। তাহলে 5 পর্যন্ত উঠালাম একদম এই পর্যন্ত। দেখো 20 থেকে 30 পর্যন্ত কত? 5। আবার 30 থেকে 40 পর্যন্ত, এই 30 থেকে 40 পর্যন্ত আছে আবার 3, তাহলে এখানে 2, এই হলো 3, তাহলে এই 3 বরাবর এটা। তাহলে এই যে একটি চিত্র অঙ্কন হয়ে গেল, এটি কিন্তু একটা গণসংখ্যা আয়তলেখ, এটাকে বলা হয় আয়তলেখ। আয়তক্ষেত্র কাকে বলা হয়? তোমরা তো আয়তক্ষেত্র জ্যামিতিতে শিখে আসছো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। এখন এটাও কিন্তু প্রত্যেকটি কিন্তু আমাদের এটা একটা আয়ত, এটা একটা আয়ত, এটা একটা আয়ত, প্রত্যেকটি আয়ত হয়েছে এবং সবগুলো আয়তই দেখো একটা আরেকটার সাথে সংলগ্ন অবস্থায় আছে, অর্থাৎ গুচ্ছাকার অবস্থায় উপস্থাপন করা হয়েছে। একটার সাথে একটা আয়তের সাথে আরেকটা আয়ত একদম মিলানো আছে। তাহলে এরকম যদি কোনো চিত্র অঙ্কন করা হয়, সেই চিত্রগুলোকে বলা হয় আয়তলেখ। তাহলে এই চিত্রটাকে বলা হয় কি? আয়তলেখ। ঠিক আছে, এখন যদি আমাকে বলে এই আয়তলেখ অঙ্কন করো এবং সেই আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাহলে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে পারি আমরা? এখন এই প্রত্যেকটা আয়তলেখের যে ঊর্ধ্ব বাহু, একদম উপরের বাহু, এই উপরের বাহুর মধ্যবিন্দুটাকে আমরা নির্বাচন করব। এই রেখার মধ্যবিন্দুটাকে নির্বাচন করব, এই রেখার মধ্যবিন্দুটাকে নির্বাচন করব। নির্বাচন করে আমরা স্কেলের সাহায্যে এই রেখার সাথে এই রেখা যোগ করব, এই রেখার সাথে এই রেখা যোগ করব এবং এই বিন্দুর সাথে এই বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব। যোগ করে এই বিন্দু থেকে আমাদের এখানে ন্যূনতম একটা বিন্দু যেটা আসে এখানে একটা যোগ করে দেবো। এই ধারাবাহিকভাবে এখান থেকেও এরকম আমরা একটা বিন্দু যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে যে একটি ভুজ হয়ে গেল, এটিকে বলা হয় গণসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, তাহলে এই যে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন হয়ে গেল। এখন তোমাদের বহুভুজ কাকে বলা হয়? ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু দ্বারা, 1টি 2টি 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়।
এখন আমাদের 3টি বাহু আছে, কিন্তু এখানে আবদ্ধ হলো না, একটু গ্যাপ রয়ে গেল। এটা কি ত্রিভুজ হয়েছে? হয় নাই। তাহলে ত্রিভুজ হতে হলে আমাকে করতে হবে কি, 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু হতে হবে, ঠিক আছে, এবং সীমাবদ্ধ হতে হবে, আবদ্ধ হতে হবে, তবেই ওইটা ত্রিভুজ, ঠিক আছে। একইভাবে চতুর্ভুজ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, আমি যদি এইটুকু দিয়ে রাখলাম, এখানে কিন্তু কোনো আবদ্ধ হলো না, তাহলে এটি কি চতুর্ভুজ হয়েছে? হয় নাই। তাহলে এটাকে আমাদের একদম আবদ্ধ করে দিতে হবে, তবে এটা হলো চতুর্ভুজ। একইভাবে পঞ্চভুজ, 5টি বাহু, 1 2 3 4 5, 5টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। ষড়ভুজ, 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ষড়ভুজ। 1 2 3 4 5 6। একইভাবে বহুভুজ কাকে বলা হয়? বহু বাহু দ্বারা। এখন সেই বহু বাহু বলতে একের অধিকই তো বহু, এখানে কিন্তু আমাকে নির্দিষ্ট করে বলে নাই। যদি আমাদের উল্লেখ করে দেওয়া থাকে ত্রিভুজ, 3 বাহু, চতুর্ভুজ, 4 বাহু, পঞ্চভুজ, 5 বাহু, ষড়ভুজ, 6 বাহু, সপ্তভুজ মানে 7 বাহু, আর যদি আমাদের এক কথাই বলে দেয় বহুভুজ মানে বহু বাহু, মানে একের অধিকই মানে তো বহু, তাহলে আমাদের একের অধিক কোনো বাহু দ্বারা কখনোই, 2টি বাহু দ্বারা কখনোই সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করা যায় না, কিন্তু এজন্য সর্বনিম্ন 3টি বাহু লাগবে। দেখো, এই 1টি বাহু 1টি বাহু দুইটা দিয়ে কি কখনো সীমাবদ্ধ মানে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করা যায়? যায় না। ন্যূনতম পক্ষে 3টি বাহু লাগে। তাহলে 3-এর অধিক, 3 মানে 2-এর অধিক বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, এগুলিকে সবগুলোকেই বলা হয় বহুভুজ। এখন আমাদেরকে বলা হয়েছে বহুভুজ অঙ্কন করার। তাহলে এখন দেখো, আমি যদি এখানে শুধুমাত্র এইটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু, মধ্যবিন্দু নির্ণয় করলাম, আর সেই বিন্দুগুলোকে যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলে এটা কি আমাদের বহুভুজ হয়ে গেল? এখানে তো বহুভুজ হয়নি, যার জন্য বহুভুজ হতে হলে আমাকে এইটার সাথে অর্থাৎ ভূমির সাথে মিলিয়ে দিতে হবে, ভূমির সাথে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলে এখন দেখো এই 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 কতগুলো বাহু দিয়ে এটা আবদ্ধ হয়ে গেল, তখন এটা হয়ে গেল বহুভুজ। আমি কিন্তু কোনো বইয়ের অঙ্কে এখনও যাইনি, আমি কিন্তু তোমাদেরকে শুধুমাত্র একদম ছোট্ট মাত্র 3টি শ্রেণী দিয়ে, কারণ বইতে তো আর 3টি শ্রেণী দিয়ে কোনো অঙ্ক থাকবে না, ন্যূনতম পক্ষে 5টি শ্রেণী থাকবে, 5 থেকে 10 12 পর্যন্তও থাকতে পারে। তাহলে কমপক্ষে 5টি শ্রেণী দিয়ে তোমাদের অঙ্ক থাকে, কিন্তু আমি ছোট্ট একটি অঙ্ক দিয়ে শুধুমাত্র আমি তোমাদেরকে এগুলো বোঝালাম। তারপর এগুলি লেখার সময় কীভাবে লিখতে হবে এগুলি ডিটেইল আমি তোমাদেরকে বোঝাবো। আগে আমি বহুভুজ কী সেই জিনিসটা তোমাদের বোঝালাম, আয়ত লেখক কী সেই জিনিসটিও তোমাদেরকে একটু বোঝালাম। বোঝানোর পর এখানে কিন্তু আমাদের আরেকটু জিনিস রয়ে গেল। এখন যদি আমাদের বলে আয়তলেখ অঙ্কন করো এবং আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাহলে সে আমরা এইভাবে করব। আর যদি আমাদের আয়তলেখ অঙ্কন করতে বলে নাই, শুধু বললো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমাদের এই যে শ্রেণীগুলো আছে, এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান আমরা বের করব। 10 থেকে 20-এর মধ্যমান কত? 15 মানে 15, এখানে 25, এখানে 35। তাহলে আমরা কি করব? এদিকে 15 25 35, আর এদিকে 1 2 3 4 5 এরকম নেব। তাহলে এই 15 বরাবর কত? 2 2, এই একটা বিন্দু নির্বাচন করব। 25 বরাবর আছে 5 আর একটা বিন্দু, 35 বরাবর আছে কত? 3, এই আর একটা বিন্দু। তাহলে এই বিন্দু যুক্ত করে দিয়ে তারপর এটাকে আমরা নিচের সাথে এনে মিলিয়ে দেব, তবেই হয়ে গেল আমাদের গণসংখ্যা বহুভুজ। তখন কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কন করা দরকার নেই। তাহলে আমাকে করতে হবে এই প্রতিটি শ্রেণীর মধ্যমানটা আমাকে বের করতে হবে। মধ্যমান বের করার নিয়ম তো তোমাদেরকে আগে শিখাইছি গড় নির্ণয়ের সময়। কীভাবে? শ্রেণীর নিম্নমান এবং উচ্চমান দুইটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, 10 আর 20 যোগ করলে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে 15, 20 আর 30 যোগ করলে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে 25, 30 আর 40 যোগ করলে 70, 70কে 2 দ্বারা ভাগ করলে 35। তাহলে এইভাবে আমাদের শ্রেণী মধ্যমান বের করে সেই মধ্যমানের বিপরীতে গণসংখ্যাগুলোকে উপস্থাপন করে যে বিন্দুগুলো পাওয়া যায় সেই বিন্দুকে যুক্ত করে যে রেখা হয় সেই রেখাটাকে বলা হয় গণসংখ্যা বহুভুজ। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়তলেখ অঙ্কন না করেও গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি। তাহলে আমরা 2টি পদ্ধতি দেখালাম। একটা হলো আয়তলেখ অঙ্কন, যদি পরীক্ষা আসে সেটা কীভাবে করতে হবে সেটা শিখালাম। আবার আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটিও শিখালাম। আবার শুধু গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় আয়তলেখ ছাড়া সেটিও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন আরেকটি বিষয় বাকি আছে, সেটি হলো যদি আমাদের একটি অঙ্ক এরকম নাই, আমার আছে মনে করো 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, আর গণসংখ্যা আমাদের কত দেওয়া ছিল? ওই যে 2 5 3 যা ছিল তাই।
এই অবস্থায় যদি আমাদের আয়তলেখ অঙ্কন করতে বলে তাহলে কি আমরা পারবো? দেখো তো, এখান থেকে যদি আমাদের আয়তলেখ অঙ্কন করতে বলে, এখানে আমাদের কত আছে? 10। 10 থেকে মনে করলাম একটা আয়তক্ষেত্র, 10 থেকে কত পর্যন্ত? 19 পর্যন্ত, তাই না? এরপর একটু গ্যাপ দিয়ে 20 থেকে আবার এখানে হলো 20, এখানে 29, এবারে 30 থেকে বা আরও কম, এটা ছোটোই মনে করো, এখানে 30 থেকে 39, তাহলে কি 10 থেকে 20 আবার 19 থেকে 10 থেকে 19 আবার 19 থেকে 20, এখানে কিন্তু একটু গ্যাপ রয়ে গেল। এই যে 10 থেকে 19 আবার এটা হয়েছে 20 থেকে, তার আমাদের দুইটা শ্রেণীর মধ্যে একটু ডিফারেন্স রয়ে গেল না, একটু গ্যাপ রয়ে গেল। এই গ্যাপ থাকাতে আমাদের কিন্তু আয়তলেখগুলো একটার সাথে আরেকটা সামঞ্জস্য, অর্থাৎ একটার সাথে আরেকটা সংলগ্ন অবস্থায় আছে, গুচ্ছ অবস্থায় আছে নাই, মেলানো অবস্থায় আছে নাই, কিন্তু এগুলি কিন্তু একটার সাথে আরেকটা আয়তক্ষেত্র একদম সংলগ্ন ছিল, কিন্তু এটা কিন্তু আমাদের দুইটির মাঝখানে একটু গ্যাপ রয়ে গেছে। আর এরকম গ্যাপ থাকলে সেটাকে আমরা আয়তলেখ বলতে পারি না। তাহলে আয়তলেখ অঙ্কনের নিয়মই হলো একটি আয়তক্ষেত্র আরেকটি আয়তক্ষেত্রের সাথে সংলগ্ন থাকবে, অর্থাৎ মিলানো থাকবে, কখনোই দুইয়ের মাঝে কোনো গ্যাপ থাকা যাবে না। তাহলে আমাদের এইরকম যদি শ্রেণী তোমাদের বইতে যত অঙ্ক থাকে তার 95% অঙ্কই, 95কে আমার মনে হয় 99% অঙ্কই কিন্তু এরকম শ্রেণী দেওয়া থাকে। আমি কিন্তু এইরকম শ্রেণী আর এইরকম শ্রেণী নিয়ে অনেক আলোচনা তোমাদের করেছি প্রথম লেকচারে, এবং মাঝখানেও আরেকটি লেকচারে গত দিনও মনে হয় করেছি। তাহলে এই বিষয়গুলো কি? শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা, ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস বাউন্ডারি। লিমিট অ্যান্ড বাউন্ডারির মধ্যে যে একটা ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি তোমাদেরকে কিন্তু অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে সেই যদি কোনো অঙ্কে ক্লাস লিমিট দেওয়া থাকে, অর্থাৎ শ্রেণী সীমা দেওয়া থাকে, যেখানে শেষ হলো পরবর্তী শ্রেণী একটু গ্যাপ দিয়ে শুরু হলো, এরকম যদি থাকে তাহলে সেখান থেকে সরাসরি আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই অঙ্কটাকে আমাদের এই অবস্থাতে রূপান্তর করে নিতে হবে, অর্থাৎ শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। সীমা থেকে সীমানা আমরা তৈরি করে নিব। তাহলে কোনো একটি শ্রেণীর, কোনো একটি অঙ্কের বা কোনো একটি তথ্যের শ্রেণী সীমা থেকে কীভাবে শ্রেণী সীমানা তৈরি করতে হয় সেটি কিন্তু আমাদের জানতে হবে আগে। এখন শ্রেণী সীমা থেকে সীমানা কীভাবে তৈরি করতে পারি সেটাও আমাদেরকে জানতে হবে এখন, এবং সেটিও তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আজ আমি একটা অঙ্ক করি, অঙ্ক করার পর তাহলে তোমরা সেই বিষয়গুলো বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। সীমানা তৈরি করব, করে তারপর আমরা অঙ্কটা করব। আচ্ছা, এখানেই দেখাই দিই। দেখো, এই 19 আর 20 উচ্চ সীমা আর নিম্ন সীমা, প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, এই দুইয়ের মধ্যে ব্যবধান কত? 1। সেই 1-এর অর্ধেক কত? 0.5। সেই 0.5 আমরা উচ্চ সীমার সাথে যোগ করব, নিম্ন সীমা থেকে বিয়োগ করব। তার মানে এটা হলো লিমিট, মানে ক্লাস লিমিট, আর এটা হলো বাউন্ডারি, মানে শ্রেণী সীমানা। এটা হলো সীমানা। এরকম যে হবে তখন কত? এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো 1, 1-এর অর্ধেক কত? 0.5। সেই 0.5 আমি 10 থেকে মাইনাস করব, তার মানে 9 পয়েন্ট, এখানে হবে 9.5, আর এখানে এটার সাথে প্লাস করব 19.5, তাহলে এখান থেকে মাইনাস করব, তাহলে কত হবে? 19.5, আর এটার সাথে প্লাস করব 29.5, এটা থেকে মাইনাস করব, তাহলে কত হয়? 29.5, এটার সাথে প্লাস করব 39.5। এখন কি একটার সাথে আরেকটার সাথে আরেকটা মিলে গেল না? দেখো, এই শ্রেণীতে যেখানে শেষ হয়েছে পরবর্তী শ্রেণী সেখানে শুরু, এই শ্রেণী যেখানে শেষ পরবর্তী শ্রেণী সেখানে শুরু। তাহলে এইরকম যদি আসে, এখন যদি আমরা চিত্র আঁকি তাহলে কি আর এই মাঝখানে গ্যাপটা থাকবে? আর থাকবে না, তখন গ্যাপটা কিন্তু মিলে যাবে। তখন এখানে 10 থেকে 10 না, এখানে হয়ে যাবে আমাদের কত? 9.5, আর এখানে 19.5, আর এখানে হবে কত? 19.5, 29.5, তারপর হবে 39.5, এইভাবে আমাদের চলে আসলো। তাহলে আমাদের কিন্তু এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, অর্থাৎ আমাদের যে কোনো একটি অঙ্কে যদি আমাদের শ্রেণী সীমানা দেওয়া থাকে তাহলে তো বেটার, আর কোনো চিন্তাই নাই। আর যদি সীমানা না দেওয়া থাকে তাহলে সেই অঙ্কটাকে শ্রেণী সীমা থেকে আগে সীমানায় রূপান্তর করে নেব, তারপর আমরা আয়তলেখ অঙ্কন করব। আর আয়তলেখ অঙ্কন করতে হয় কিন্তু আমি এখন বোর্ডে দেখাবো। আয়তলেখ কিন্তু অবশ্যই তোমাদের অঙ্কন করতে হবে গ্রাফ পেপারে। এখন গ্রাফ পেপারে কীভাবে করবে সেটা আমি পরবর্তী একটি লেকচারে যখন তোমাদের বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো করাবো তখন আমি একদিন গ্রাফ পেপারে আমি সুন্দর করে দেখাবো। আজ আপাতত আমি বোর্ডেই দেখাবো।
তাহলে বোর্ডে এখন আপাতত তোমাদের একটা অঙ্ক করে দেখাই বোর্ডে, এর পরবর্তীতে আমি গ্রাফ পেপারে সুন্দর করে আরেকটি তোমাদের গ্রাফ পেপার কীভাবে কাটবে, কতটুকু রাখবে, কতটুকু কীভাবে পরীক্ষার খাতায় পিন আপ করবে, কতটুকু রেখে উপরে নিচে কী লিখবে, সমস্ত কিছু আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদের গ্রাফ পেপারে দেখিয়ে দেবো যে কোনো একটা দিন। এই চ্যাপ্টার শেষ হওয়ার আগেই আমি এই চ্যাপ্টার চলমান অবস্থায় তোমাদেরকে গ্রাফ পেপারেও এগুলি দেখিয়ে দেবো, কিন্তু আজ আপাতত আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে আরেকটি কথা আমি এখানে মুছে ফেলছি, যখন গণসংখ্যা রেখা এবং গণসংখ্যা বহুভুজ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী। আমি কিন্তু এখানে তোমাদের বইতে গণসংখ্যা রেখা নাই, এজন্য ওই প্রসঙ্গটা গেলামই না, আমি শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতেছি। দেখো আমরা যখন একটি রেখা এই একটা বিন্দু, দুইটি বিন্দু, তিনটি বিন্দু, চারটি বিন্দু এরকম পেলাম, বা এখানে আরেকটা বিন্দু পেলাম, তাহলে সেই বিন্দুগুলোকে আমি স্কেল দিয়ে যোগ করি, কথা বলছিলাম না, স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি, দেওয়ার পর তারপর এটাকে মিলিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেলো কি গণসংখ্যা বহুভুজ, তাই না? তাহলে স্কেলের সাহায্যে বহুভুজ মানে কি, বহু রেখার মাধ্যমে একটা আবদ্ধ ক্ষেত্র, মানে কতগুলো রেখার মাধ্যমে একটি আবদ্ধ ক্ষেত্র, সরলরেখার মাধ্যমে একটি আবদ্ধ ক্ষেত্রকেই বহুভুজ বলা হয়। তাহলে এগুলি কিন্তু প্রত্যেকটা সরলরেখা, স্কেল দিয়ে আমি বলছি, স্কেল দিয়ে তো অবশ্যই বক্ররেখা আঁকে না, সরলরেখাই, তাহলে প্রত্যেকটাই সরলরেখা সরলরেখা সরলরেখা, সেগুলি দিয়ে দেখো একটা আবদ্ধ ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। এখন যদি আমাদের এই অঙ্কটাই বলতো গণসংখ্যা রেখা অঙ্কন করো, দুইটা জিনিস, একটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন মানে গণসংখ্যা বহুভুজ, আর একটা হলো ফ্রিকোয়েন্সি কার্ভ মানে গণসংখ্যা রেখা। তাহলে গণসংখ্যা রেখা যদি বলতো তাহলে আমাদের এই অঙ্কটাই মনে করো, এই একটা বিন্দু, দুইটি বিন্দু, তিনটি বিন্দু, চারটি বিন্দু যা পেলাম, বা এখানে আরেকটা বিন্দু পেলাম, সেই বিন্দুগুলোকে আমরা তখন স্কেল দিয়ে যোগ করতাম না, মুক্ত হস্তে ফ্রি হ্যান্ড, অর্থাৎ এখানে আমাদের রেখাটাকে এইভাবে নিয়ে এই বিন্দুর একটু বাম দিক দিয়ে উঠিয়ে ডান দিক দিয়ে নামাতাম, যেন কোথাও কোনো অ্যাঙ্গেল সৃষ্টি না হয়। বা এখান থেকে এইভাবে, মানে মোট কথা আমাদের স্মুথলি হতে হবে। এই রেখাটা হলো গণসংখ্যা রেখা, অর্থাৎ গণসংখ্যা রেখাটা হবে এই রকম, মানে এখানে কোনো একটা রেখা, একাধিক রেখার, যেমন আমাদের এই বিন্দুগুলো, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এগুলিকে যদি আমরা স্কেল দিয়ে যোগ করতাম, তাহলে স্কেল দিয়ে যোগ করলে কীরকম হতো দেখো তো, স্কেল দিয়ে যোগ করলে একদম স্ট্রেট আসতো, স্ট্রেট যেত। এখানে মনে করো আরেকটা বিন্দু ছিল, এটা স্ট্রেট যেত, তাই না? এখানে মনে করো আরেকটা বিন্দু ছিল, স্ট্রেট যেত। এইখানে মনে করো আরেকটা বিন্দু ছিল, এটা স্ট্রেট আসতো। কিন্তু আমি কালো যে রেখাটা, এই রেখাটা হলো স্মুথলি, অর্থাৎ এইভাবে আসবে, সেখানে কিন্তু এক একটা রেখা নাই, এটা একটাই রেখা, বক্ররেখা, আর এই জন্য এটাকে বলা হয় গণসংখ্যা রেখা। আর এখানে কিন্তু অনেকগুলো রেখার সমন্বয়ে একটা ভুজ তৈরি হয়েছে, অনেকগুলো বাহু, ভুজ মানে কি বাহু, অনেকগুলো বাহু তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ। স্কেল দিয়ে অবশ্যই তোমরা এগুলিকে কিন্তু মুক্ত হস্তে হাত দিয়ে টানবে না, শুধু হাত দিয়ে না, এটা অবশ্যই স্কেল দিয়ে একদম স্ট্রেট লাইন হতে হবে, তবেই কিন্তু গণসংখ্যা বহুভুজ হবে। কিন্তু তোমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ নাই সিলেবাসে, যেহেতু তোমাদের বইতে নাই, অতএব এটা আসবে না, তোমাদের আসবে ফ্রিকোয়েন্সি পলিগনটা, অর্থাৎ গণসংখ্যা বহুভুজটা। আর সেই বহুভুজ অবশ্যই তোমরা খালি হাতে কিন্তু টানবে না, এটা স্কেল দিয়ে স্ট্রেট লাইন এঁকে দেবে, ঠিক আছে? আমি যে কোনো একটা অঙ্ক নেই, বইয়ের উদাহরণের অঙ্ক নিব। বইয়ের উদাহরণে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, কত পৃষ্ঠা, 329 পৃষ্ঠায়। কোনো স্কুলের 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন হলো নিম্নরূপ। এখানে ওজনের গণসংখ্যা নিবেশন দেওয়া আছে, এখান থেকে বলছে আমাদের গণসংখ্যা নিবেশন আয়ত লেখ অঙ্কন করো, গণসংখ্যা নিবেশনের আয়ত লেখ আঁকো। এরপর বলছে আয়ত লেখের গণসংখ্যা বহুভুজ আঁকো। তাহলে ক এবং খ দুটি মানি দেওয়া আছে। আমি উদাহরণের এই অঙ্কটি, এটা তো করেই দেওয়া আছে, তাহলে এটা না করে আমি এইরকমই আরেকটা অঙ্ক মনে করো বানিয়ে করে দিই। এখানে যেরকম দেওয়া আছে ওইটা না দিয়ে আমি একটা বানিয়ে করি। প্রশ্ন, আমি নিজে একটি প্রশ্ন বানাই।
নিম্নোক্ত উপাত্তের বা আয়ত লেখ ও আয়তলেখর মাধ্যমে বা হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর সংখ্যা। ফিফটি থেকে 59, 59 থেকে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99 মনে করি এরকমই দেওয়া আছে। গণসংখ্যা দেওয়া ছিল মনে করি কত, 5, 8, 12, 7, 4 মনে করলাম এরকম দেওয়া আছে। এখন এখান থেকে আমাকে বলল একটি আয়তলক্ষ অঙ্কন করো এবং আয়তলক্ষ যে অঙ্কন করব আয়তলক্ষ সেই আয়তলক্ষ হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে এই দুইটি জিনিস আমাদেরকে অঙ্কন করতে বললো। তাহলে আমরা এটাকে সমাধান কিভাবে করব সেই সমাধানটা একবারে পুরোপুরি প্রদত্ত উপাত্ত হতে আয়ত লেখ ও গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য নিম্নে শ্রেণী সীমানা অথবা বইতে লিখছে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দুইটি ভিন্ন জিনিস। তা বইয়ের ওটা আমি না লিখে এইভাবেই লিখলাম, এটাই সবচেয়ে বেটার। শ্রেণীসীমানা নির্ণয় করি। ঠিক আছে, এখন আমরা এখানে প্রাপ্ত নম্বর কত হতে দেওয়া ছিল, 50 থেকে 59, 62, 69, 72, 79, 82, 89, 92, 99 এই তো ছিল। এখন শ্রেণী সীমানা আমরা বের করব কীভাবে বলছিলাম যে এই উচ্চ সীমানা আর নিম্ন সীমানা এই দুটির মধ্যে ডিফারেন্স কত, 1। 59 এবং 60-এর মধ্যে ব্যবধান হলো 1, সেই 1-এর অর্ধেক কত, 0.5। সেই 0.5 আমি এটা থেকে মাইনাস করবো, এটার সাথে প্লাস করব। তাহলে 50 থেকে 0.5 মাইনাস করলে কত হয়, 49.5, আর এটার সাথে 0.5 প্লাস করলে
59.5, এখানে 59.5, 69.5, 69.5, 79.5, 79.5, 89.5, 89.5, 99.5। আমি কিন্তু শুরুতে একটু কঠিন অঙ্কটাই নিয়েছি, এ কারণেই যে তোমাদের এই শ্রেণীর সীমানাগুলো কীভাবে করতে হয় এটা দেখালাম। আর যদি আমাদের এখানেই সরাসরি 50 থেকে 60, 60 থেকে 70 এরকম দেওয়া থাকতো, তাহলে আমার এই মাঝখানের এই কাজটুকু কোনো দরকারই ছিল না, সরাসরি আমি এখানে চিত্রটা এঁকে ফেলতাম। তাহলে কিন্তু আমার এই কাজটুকু বাড়তি, অর্থাৎ এত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণীর সীমানা নির্ণয় করি, এই কথাটুকু আর লিখতে হতো না। তাহলে এখানে লিখলাম নিম্নে গণসংখ্যা বহুভুজ আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, সরাসরি লিখে দেবো। তখন কিন্তু আমার এই কাজটুকু আমার কিন্তু এখন বাড়তি চলে আসতেছে। আমি বাড়তিটাই তোমাদেরকে দেখাচ্ছি, সহজটা দেখালাম না, কারণ সহজটা তোমরা অটোমেটিক্যালি পারবে। একটু পরবর্তী স্টেপেরটা অর্থাৎ কঠিনটা দেখালে সহজটা তোমরা অটোমেটিক্যালি পারবে, এই জন্য ওইটা আর দেখালাম না। তারপরও আমরা বইয়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো তো সমাধান করবোই, করতে গিয়ে তখন দেখবা তোমাদের ওই রকমের অঙ্ক পাবোই, সেগুলোও তোমাদের সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো। আর গণসংখ্যা কত দেওয়া ছিল প্রথম শ্রেণীতে? 5, 8, 12, 7, 4, এই তোমাদের শিক্ষার্থীর সংখ্যা। এরপর আমরা লিখব নিম্নে উপরোক্ত, এটা তো উপরে, তাহলে উপরোক্ত নিবেশন হতে, নিবেশন অথবা সারণী লিখতে পারি, নিম্নে একটি আয়তলেখ ও আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। লেখা যেটুকু লিখলাম দেখা যায় কিনা জানি না সম্পূর্ণ, হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নাই। তাহলে উপরোক্ত সারণী হতে নিম্নে একটি আয়তলেখ এবং আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, এটুকু লিখলাম। লিখে তারপর নিচে আমরা আয়তলেখটা অঙ্কন করব, কিন্তু আমার নিচে তো জায়গা নেই, যার জন্য আমি কিন্তু ওই সাইডে জায়গা রাখছি। এটুকু লেখার পর আমি এখানে লিখছি কিন্তু নিম্নে না লিখে আমি চলে যাচ্ছি সাইডে। এখানে আমরা চিত্রটাকে অঙ্কন করে দেখাবো। এখন সেই চিত্রটাকে আমরা কীভাবে আঁকবো সেটা দেখো। এটি হলো আমাদের একটি গ্রাফ পেপার নিব, ঠিক আছে। গ্রাফ পেপারগুলো কীরকম থাকে সেটা তো তোমাদের জানাই আছে। এই গ্রাফ পেপারগুলো দেখবা তোমাদের এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ঘর থাকে, 1, 2, 3, 4, 4টি দাগ দিয়ে, একটি পঞ্চম দাগটা একটু ডিপ থাকে, আবার 1, 2, 3, 4, 5 মানে 10, দশম ঘরটা, পঞ্চমটা থাকে হালকা একটু বেশি আর দশমটা থাকে অনেক বেশি ডিপ, এরকম। অর্থাৎ 10টি ঘরে একটা করে 5টি ক্ষুদ্র ঘর নিয়ে একটি মিডল ক্লাসের একটি মোটামুটি একটু ডিপ দাগ দেওয়া থাকে, এবং পরবর্তী 5টি অর্থাৎ মোট 10টি নিয়ে যে দাগটা থাকে এটা থাকে বেশি ডিপ। তোমাদের গ্রাফ পেপার দিয়ে তো আমি বলছি, প্র্যাকটিক্যালি একদম দেখাই দেবো একদিন। তাহলে এরকম আমাদের ঘর দেওয়া থাকে। তাহলে আবার 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এরকম তোমাদের গ্রাফ পেপারে ঘরগুলো টানা থাকে। ঠিক একইভাবে এই দিকেও থাকে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এইভাবে আমাদের গ্রাফ পেপারে দাগগুলো টানা থাকে, ঠিক আছে। এখন সেই দাগগুলোর মধ্যে আমরা 2টি দাগ যখন নেব তখন এই বিন্দুটাকে দেবো আমরা মূল বিন্দু নাম দিই, অর্থাৎ কেন্দ্রবিন্দু।
অর্থাৎ 0। আর ভূমি অক্ষের যে মান সেটাকে আমরা এক্স লিখে দেব, অর্থাৎ এক্স অক্ষ। আর লম্ব অক্ষে, এটা লম্ব, এই লম্ব অক্ষে যেটা থাকে এটাকে দেবো আমরা ওয়াই। ঠিক আছে। আর ভূমি অক্ষে আমাদের যে মানগুলো, ভূমি অক্ষে সবসময় লিখবো আমরা শ্রেণী সীমানা। এই ভূমি অক্ষে আমরা লিখব শ্রেণী সীমানা। আর লম্ব অক্ষে আমরা লিখব শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা আমরা এইভাবে লিখে দিলাম। ঠিক আছে। এখন শ্রেণী সীমানা আমাদের সর্বনিম্ন কত? 49.5। তাহলে আমি এখানে এই মানটাকে দিতে পারি, অথবা এখান থেকে এখানেই শুরু করি। এটাকে আমাদের আছে মনে করো 49। আমার এইভাবে যদি দেখো লিখতে গেই 49.5, এরপরেরটা আবার লিখতে গেলে একদম ঘিঞ্জি মিলে যায়, যার জন্য আমরা এখানে কিন্তু লেখার সময় আমরা টেকনিক অবলম্বন করতে পারি, এইভাবে লিখতে পারি 49.5। তারপরেরটা 59.5। আমার কিন্তু গ্যাপগুলো সুন্দর থাকে, লেখাটা সুন্দর হয়ে যায়। ঠিক একইভাবে 69.5, 79.5, তারপর 89.5, 99.5। প্রতি 10 ঘরকে আমরা একটা একটা করে গ্যাপ নিয়ে নিলাম। প্রতি 10টি ঘর, 10টি ক্ষুদ্রতম ঘর, এখানে আমাদের 10 ব্যবধান। দেখো 49.5 থেকে 59.5 পর্যন্ত আমাদের ডিফারেন্স কত? 10। তার মানে প্রতি 10 ঘরকে আমরা 10 ধরছি, আর ক্ষুদ্রতম বর্গের প্রতি 1 ঘরকে 1 বিবেচনা করছি। ঠিক একইভাবে লম্ব দিকে আমাদের গণসংখ্যা সর্বোচ্চ আছে কত? 12, তাই না? তাহলে এখানে আমাদের দেখো, তাহলে এখানে প্রতি 5 ঘরকে যদি আমরা 1 ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম হয়ে যায়। তাহলে প্রতি 5 ঘরকে আমরা 1 ধরি, তাই না? 1 2, এটা তো 5, তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12। অর্থাৎ প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 ঘরকে, এইদিকে লম্ব অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 5টা ঘরকে আমরা 1 বিবেচনা করছি, আর এখানে ক্ষুদ্রতম বর্গের প্রতি 1 ঘরকে 1 বিবেচনা করছি। এখানে দেখো 10 ব্যবধান না? 59 থেকে 49 থেকে 59, তাহলে এখানে 10, আর সেই 10 ধরছি আমরা কাকে? 10টা ঘরকে, তাহলে প্রতি ঘর মানে 1। আর এখানে দেখো প্রতি 5 ঘরকে আমরা 1 ধরছি। তাহলে এই যে আমরা যা ধরলাম সেই ধরাগুলো কিন্তু আমাদের লিখে দিতে হবে। কোথায় লিখবো সেটা আমি পরে, নিচে তো আমার জায়গা নাই, আমি হয়তো বা মুছে বা উপরে মুছে আমি লিখে দেবো, ওটা পরে। আপাতত আগে চিত্রটা তোমাদের বুঝিয়ে দিয়ে নেই। এখন দেখো এই 49.5 থেকে 59.5 পর্যন্ত আমাদের গণসংখ্যা কত? শিক্ষার্থী সংখ্যা 5 জন। তাহলে এই যে 5 তাই না? তাহলে এইটা আমরা এই 5 পর্যন্ত উঠালাম, একটা আয়তলেখ হয়ে গেল, হলো না? 49.5 থেকে 59.5 পর্যন্ত কয়জন? 5 জন। এরপর 59 থেকে 69 পর্যন্ত কয়জন? 8 জন। তাহলে এটাকে আমরা 8 পর্যন্ত, এই 8 পর্যন্ত উঠাবো, 8 পর্যন্ত উঠালাম। ঠিক আছে। এরপরটা কতজন? 12 জন। তার মানে এই 12 পর্যন্ত আমরা উঠাবো, এই 12 মানে 12 পর্যন্ত উঠিয়ে আমরা নিয়ে আসলাম এই ঘরে। এগুলো স্কেল দিয়ে বা তোমাদের এগুলো তো ঘর টানাই থাকবে, সেই ঘর গ্রাফ পেপারে তোমাদের সহজ হয়ে যাবে। এরপরেরটা আছে কত? 7, অর্থাৎ 79 থেকে 89 পর্যন্ত কয়জন? 7 জন। এই 7 বরাবর এই, ঠিক আছে। তারপরেরটা আছে 4 জন। তাহলে কত পর্যন্ত? 99.5 পর্যন্ত 4 জন। এই যে 4, এই 4 বরাবর 4 জন। তাহলে আমাদের এই যেটা হয়ে গেল কি? একটা আয়তলেখ অঙ্কন হয়ে গেল। তাহলে এটি কি আমরা বলবো? আয়ত লেখো। এইগুলিকে কেউ কেউ করে কি, তোমরা পেন্সিল দিয়ে এরকম ডট 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 দিয়ে দিতে পারো, একটু তোমার একটু সাজানো গোছানোর জন্য তোমরা ইচ্ছা করলে। যেমন বইতে কি এরকম কোনো কিছু দিছে, হ্যাঁ দিছে, একটু শেড দিয়ে দিছে, হালকা একটা শেড দিয়ে তোমাদেরটাকে দেখাই দিছে। আমরাও ইচ্ছা করলে এরকম একটু শেড দিয়ে দিতে পারি। তোমাদের এটাকে মনে করো ডট 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 দিয়ে, এটা একটা, এগুলি মোটামুটি একটা এক একটা আমাদের এই পুরাটাই আমাদের আয়তলেখ। তোমাদের সময় থাকলে পেন্সিল দিয়ে এরকম, পেন্সিলের এটা একটু বড় থাকে, ওইটা দিয়ে এমনি এমনি করে ঘষে সুন্দর করে তোমরা এটাকে একটু শেড করে দিতে পারো। হয়ে গেল আমাদের আয়তলেখ।
এখন আমার কিন্তু দুইটি পার্ট বলছে, একটি আয়তলেখ অঙ্কন করার জন্য বলছে, আরেকটি বলছে ওই আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখন বহুভুজ অঙ্কন করার প্রক্রিয়া তো তোমাদেরকে শিখিয়ে দিছি। ও এখানে আমার কিছু লেখা বাকি রইল, সেই লেখাগুলো আমি উপরের প্রশ্নটাকে মুছে দিই, মুছে দিয়ে উপরে আমি কিছু কথা লিখতে হবে, সেই লেখাগুলো আমি উপরে লিখে দিই, ঠিক আছে? এগুলো মুছে দিলাম, আমি কিছু কথা উপরে লিখতে হবে, এই জন্য আমার কিন্তু এই চিত্রের বিবরণ কিছু লিখতে হবে। আমার কিন্তু এখানে যে কথাগুলো লিখবো এখানে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, এই স্টার চিহ্নটা মানেই এখানে, ঠিক আছে? ওখানকার লেখাটা এখানে আমি লিখছি। লিখব চিত্রে ভূমি অক্ষে শ্রেণী সীমানা, ভূমি অক্ষে কি নিছি? শ্রেণী সীমানা নিছি না? এবং লম্ব অক্ষে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করা হয়েছে। এক্ষেত্রে ভূমি অক্ষে প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে এক একক এবং লম্ব অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 ঘরকে এক একক বিবেচনা করা হয়েছে। দেখো ভূমি অক্ষে আমার প্রতি 10 ঘরকে 10 ধরছি, তাই না? তাহলে প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে এক বিবেচনা করা হয়েছে। আর লম্ব অক্ষে প্রতি 5টা ক্ষুদ্রতম বর্গকে আমি এক ধরছি, আবার এখানে 5টা ক্ষুদ্রতম বর্গকে এক ধরছি। এই কথাগুলি আমাদের লিখে দিতে হবে। লম্ব অক্ষে শিক্ষার্থীর সংখ্যা, ভূমি অক্ষে কি? শ্রেণী সীমানা, লম্ব অক্ষে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করা হয়েছে। এক্ষেত্রে ভূমি অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে এক একক এবং লম্ব অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 ঘরকে এক একক বিবেচনা করা হয়েছে। এই কথাগুলো বাধ্যতামূলক কোনদের লিখে দিতেই হবে। এটি আমাদের গেল। আমাদের এই লেখাগুলো কোথায় লিখবো আমরা? এই যে স্টার চিহ্ন দিয়েছি, মানে নিচে এই আয়তলেখটা আঁকবো, এঁকে তার নিচে আমাদের শুরু করব কোথা থেকে? সমাধান। এই কথাগুলো লিখে এরকম এই কাজগুলো করলাম, করার পর এখান থেকে চলে গেলাম আয়তলেখ অঙ্কন করলাম, আয়তলেখ অঙ্কন করে তারপরে এই স্টার চিহ্ন মানে নিচে আয়তলেখের নিচে আমাদের লিখতে হবে এই কথাগুলো। হয়ে গেল, শেষ। এখন আমাকে আবার বলছে কি আয়তলেখ হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখন বহুভুজ অঙ্কন করতে হলে আমাকে আবার কিছু কাজ করতে হবে, আবার কিছু লেখাও লিখতে হবে। এরপর লিখবো আবার, উপরে এগুলো মুছে দেয়, এগুলো তো তোমরা লিখেই ফেলছো, তাই না? উপরে আরও কিছু লিখতে হবে। আবার যে কথাটা লেখা সেটা আমি অন্য কালি দিয়ে লিখি। আবার উপরোক্ত চিত্রে আয়তলেখের প্রতিটি আয়তের শীর্ষ বাহুর তাহলে অবশ্যই দীর্ঘিকার মনে হয়, হ্যাঁ, শীর্ষ বাহুর মধ্যবিন্দু নির্ণয় করে উহাদের বা তাদের স্কেলের সাহায্যে
যোগ করে ভূমি অক্ষের সাথে যুক্ত করে পাই গণসংখ্যা বহুভুজ। এই কথাগুলো আমি শর্টকাট লিখে দিলাম, অনেক লেখা যায় তো দরকার নাই। এখানে লিখতে পারতাম শীর্ষ বিন্দুগুলোর নাম দিতে পারতাম এ বি সি ডি ই, এবং ভূমি অক্ষে এখানে আমরা আরও 2টা বিন্দু দিতাম, সেই বিন্দু করে যুক্ত করে এরকম লিখে দিতে পারতাম, দরকার নেই। আমি এরকম শর্টকাট লিখে দিলাম, এইভাবে দিলে চলবে। তাহলে এখন এই কথাগুলো লিখে তার নিচে কিন্তু আবার এটাও লিখতে হবে, যদি একে আমাদের লেখ হতে যদি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলে, তবে যেহেতু আমাকে বলছেই এই অঙ্কটায়, অতএব বহুভুজ এখন আমি অঙ্কন করে দেবো। এখন বহুভুজটা আমি কীভাবে অঙ্কন করব? এই যে একটি আয়ত, এই আয়তের মধ্যবিন্দু কোনটা? এটা না, এই আয়তের মধ্যবিন্দু এটা, এই আয়তের মধ্যবিন্দু এটা, এই আয়তের মধ্যবিন্দু এটা, এই আয়তের মধ্যবিন্দু এটা, এবং এটাকে এনে আমি এই দিকে মোটামুটি একটা জায়গায় আমি যুক্ত করব, এটাকেও এরকম মোটামুটি একটি জায়গায় যুক্ত করে দেবো। ও এখানে কিন্তু আমার চিত্রে আরেকটু জিনিস ভুল আছে, সেই চিত্রটা আমি তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই। দেখো তো, এখানে শূন্য থেকে এখানে আমার আরেকটু ভুল আছে, সেই জিনিসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শেষ হলো, এখন আর কোনো ভুল নাই। এখন বললো এই 2টা দাগ আমি কেন দিলাম, কি দিলাম, এটা কি? এটার একটা মিনিং আছে। সেই মিনিংটা হলো, এটাকে বলা হয় ভঙ্গুর রেখা। কিন্তু কিছু লিখতে হবে না, কিন্তু এটা আমার দিতে হবে। কারণ কি? দেখো, আমার এখানে প্রতি 10টি ঘরকে আমি 10 ধরছি, তাই না? এখানে 10 ঘরকে 10, এখানে আবার 10 ঘরকে ধরা হলো 0 থেকে 49.5 মানে 50। এখানে 10 ঘরকে ধরা হয়েছে 50, আর এখানে 10 ঘরকে 10 10 10 10 10, আর অথচ এখানে শুরুতে আমাদের 10 ঘরকে ধরা হয়েছে 50 প্রায়। তাহলে এখানে কি আমাদের একটা দ্বৈত ভূমিকা পালন করা হলো না? এখানে এই দ্বৈত ভূমিকা দূর করার জন্য আমরা এখানে এই ভঙ্গুর রেখাটা দিয়ে দেবো। এখন ভঙ্গুর রেখার মানে কি? তোমরা সবাই কিন্তু ঘুরে উড়াবো। তোমরা কেউ ঢাকাতে যারা থাকো, শহরাঞ্চলে তারা ছাদে ঘুরে ওড়াও, যারা গ্রামাঞ্চলে তারা ছাদ অথবা তোমরা মাঠে ঘুরে ওড়াও, এটা সবাই ঘুড়ির সাথে পরিচিত। সেক্ষেত্রে ঘুড়িতে তোমরা যখন ওড়াও একটা নাটাই থাকে, সেই নাটাইতে আমরা কি করি? ঘুড়ির যে সুতা পেঁচানো থাকে, ঠিক আছে? অর্থাৎ আমার সুতা যদি থাকে 100 মিটার বা 100 ফুট, 100 ফুটের মধ্যে 50 ফিট মনে করো বা 60 ফিট আমার নাটাইয়ের মধ্যে পেঁচানো আছে, আর বাদ বাকি 40 ফিট সুতা আমি ছেড়ে দিচ্ছি। ঘুড়িটা আকাশে উঠতেছে, যখন বাতাস বেশি আসলো নাটাই থেকে আমি সুতা আরও ছেড়ে দিই। আবার যখন ঘুড়িটা নিচে নেমে আসছে তখন নাটাইটা আবার পেঁচাতে থাকি, পেঁচিয়ে আমরা ওটাকে কী করি? সুতাটাকে নাটাইতে রাখি। তাহলে আমার মোট সুতা কতটুকু? 100 ফিট, কিন্তু আমি নাটাইয়ের মধ্যে কিছু অংশ কি পেঁচিয়ে রাখছি, 50 ফিট বা 40 ফিট বা 30 ফিট বা 60 ফিট কিছু অংশ আমরা কিন্তু এখানে পেঁচিয়ে রাখি। তাহলে এই যে আমি পেঁচিয়ে রাখি সুতা কিছু অংশ, এই সুতা কিছু অংশ পেঁচিয়ে রাখা মানে এখানে যে আমার এইটুকুর মধ্যে 50 দেখালাম, আসলে তো 50 না, এখানে আমাদের 49-50ই আছে। তার মানে কিছু অংশ আমি ভাঙ্গা রাখছি, অর্থাৎ এটুকু আমি ওই নাটাইয়ের মধ্যে আটকায় রাখছি, আর বাদটুকু এখান থেকে আমার শুরু হয়েছে। তাহলে এখানে যদি আমি 49 নিতাম, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এখান থেকে আমার শুরু করতে হতো। তাহলে এখান থেকে শুরু করে আবার ওইদিকে যেতে আমার কত দূর চলে যেতে হতো। এই জন্য আমরা করছি কি, এখানে কিছু অংশ মনে করো আমার নাটাইয়ের মধ্যে পেঁচানো আছে, এইটুকু, এটাকে বলা হয় ভঙ্গুর রেখা। ঠিক আছে? এরকম করে তোমাদের যখন আমাদের শুরুটা এখানে 50 হয়ে গেলো এইটুকু জায়গার মধ্যে, তখন আমরা কিছুটা ভেঙে রাখি। ঠিক আছে? এখন আমরা যেখানে ছিলাম, তাহলে প্রত্যেকটা কিন্তু তোমরা এই কাজগুলো করবে যদি আমাদের এরকম থাকে। এখানে এখন আমরা কি করব? আয়তলেখ অঙ্কন, গণসংখ্যা রেখা অঙ্কন করব স্কেল দিয়ে। তাহলে স্কেল দিয়ে আমরা এটাকে স্কেল দিয়ে মনে করো আমার হাত দিয়ে আমি দিচ্ছি, কিন্তু তোমরা স্কেল দিয়ে এটাকে যোগ করবে। স্কেল দিয়ে যুক্ত করে তোমরা এটাকে আমি স্কেল দিয়েই দেখিয়ে দিই। মনে করো এখানে স্কেলটা ধরলে এই, তারপর আমি স্কেলতে দেখাতে চাচ্ছিলাম না কারণ মুছে যায়, কারণ আমার তো এগুলি পার্মানেন্ট মার্কার না, মুছে যায় রেখাগুলো, এই জন্য আমি স্কেলটা দিতে যাচ্ছিলাম না, হাত দিয়েই শুধুমাত্র তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি সব। ঠিক আছে? এগুলো আমি দাগ দিলাম, দেওয়ার পর এটাকে আমি স্মুথলি এনে এখানে মিলিয়ে দেবো, এটাকে স্মুথলি এনে এখানেও মিলিয়ে দেবো। তাহলে এই যে একটা রেখা তৈরি হয়ে গেল,
এই রেখাটার নামই হলো ফ্রিকোয়েন্সি পলিগন বা গণসংখ্যা বহুভুজ। তাহলে আমাদের আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয় সেটিও তোমাদের দেখিয়ে দেওয়া হলো, একই সাথে গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটিও কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হলো। এখন এই গণসংখ্যা বহুভুজ আমরা আরও অঙ্ক যখন আসবে তখন আমরা আরও অনেক কিছুই শিখব, কারণ আমি একটু শিখিয়েও দিয়েছি। যদি আমাদের এখানে মনে করো শ্রেণী আয়তলেখ না অঙ্কন করে সরাসরি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলে, তাহলে সেটাও কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেছি। তাহলে আমরা কী করবো, এই তখন আর শ্রেণী সীমা নাও আমার দরকার নাই, শুধু মধ্যবিন্দু বের করবো, প্রতিটি শ্রেণীর মধ্যমান বের করব, আর সেই মধ্যমানের বিপরীতে গণসংখ্যাগুলো নিয়ে অঙ্ক করলেই হবে। আমরা অঙ্ক আসবে বইতে আরও অঙ্ক করাবো, তখন তো তোমাদের এগুলো সমাধান হয়ে যাবে। তাহলে আজ মোটামুটি তোমাদের এই পর্যন্তই। আমরা অনেক কিছুই শিখলাম আজ। আয়তলেখ অঙ্কন কীভাবে করতে হয়, গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয়, সেই সম্পর্কে অনেক কিছুই তোমাদের শেখানো হলো। তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটিকে তোমরা খুবই গুরুত্ব দিবে, কারণ পরীক্ষাতে কিন্তু প্রতিটি প্রশ্নেই প্রতিটি বছরে তোমাদের গড় থাকে, মধ্যক থাকে, প্রচুরক থাকে, যেটাই থাকুক না কেন তার সাথে ক খ গ এর মধ্যে একটি পার্ট, একটি চিত্র থাকে। তোমাদের চিত্র থাকে কি কি, হয় থাকবে আয়তলেখ, আর না হলে গণসংখ্যা রেখা বহুভুজ, অথবা থাকবে অজীব রেখা। এই রেখাগুলো এরকম তোমাদের চিত্র তোমাদের থাকবেই। আরও অনেক চিত্র আছে, কিন্তু সেগুলি তোমাদের বইতে এবছরের পাঠ্য নেই। এবছরের বইয়ের ভিতরে যেগুলি আছে আমি সেগুলোই বললাম। পাই চার্টটা নাই, পাই চার্ট তোমাদের 8-এ ছিল। এছাড়া তোমাদের বার ডায়াগ্রাম সেগুলি তোমাদের ক্লাস 6-এ বা 5-এ ছিল। এক একটি ক্লাসে এক একটি দিছে, যে ক্লাসে যেগুলি থাকে। তোমাদের ক্লাস 3টি চিত্রই আমি দেখতে পেয়েছি মাত্র, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা, এই 3টি। অতএব সেই রেখা সম্পর্কে মোটামুটি আমরা পরবর্তীতে আরও অনেক ক্লাস করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একটা কথা তোমাদেরকে আমি না বললেই নয়, সবসময়ের জন্যই বলি, এখন যেহেতু স্কুল খুলেছে, স্কুলে তোমরা যাও, তোমাদের বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়, তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তাদেরকে এই চ্যানেলের পড়াগুলো থেকে একটু হলেও দেখার জন্য উদ্বুদ্ধ করো এবং প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের সবারকেই এই চ্যানেলটিকে জানাও এবং তারা যেন এখান থেকে একটু হলেও উপকৃত হয় এবং একই সাথে সবাইকে সাবস্ক্রাইব করতেও উদ্বুদ্ধ করবে। এই বিশ্বাস তোমাদের প্রতি আমার রইল। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।